আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আজকেও নতুন একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে তোমাদের চিরায়তর বলবিদ্যা প্রথম অধ্যায়ের, যেটার নাম হচ্ছে প্রাথমিক নীতির পর্যালোচনা। এটা হচ্ছে আজকে আমার প্রথম ক্লাসের প্রথম টপিক, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে আলোচনা করব। কোন সংরক্ষণ সূত্র? সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগ এবং সংরক্ষণ সূত্র। আমরা যদি বলি যে কৌণিক ভরবেগ অর্থাৎ কৌণিক বেগটা কি, আমরা সচরাচর এই সূত্রটা প্রথম থেকে জেনে এসেছি যে কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। ওমেগা ইজ ইকুয়াল টু আর ভি, অর্থাৎ হচ্ছে যে কৌণিক বেগটা হচ্ছে আপনার যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে কোনো একটি বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং ওই বস্তুকণার যদি বেগ রৈখিক বেগ ভি হয় এবং ওই কেন্দ্রবিন্দু থেকে যদি এর ওই বিন্দুকণার মধ্যবর্তী দূরত্ব আর হয়, তাহলে এটাকে যদি আমরা বলি যে ব্যাসার্ধ ভেক্টর এবং কি বলেছে ব্যাসার্ধ ভেক্টর আর এবং কৌণিক বেগের গুণফলকে আমরা বলে থাকি কৌণিক বেগ, অর্থাৎ কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু আর ভি। এই সূত্র থেকে রৈখিক বেগ ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড আর, এই সূত্রটা জেনে এসেছি। আর আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি আমরা বলে থাকি যে সেক্ষেত্রে যে রৈখিক ভরবেগের সূত্র কী ছিল, রৈখিক ভরবেগের সূত্র ছিল রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু রৈখিক ভর মানে বস্তুকণার ভর গুণন হচ্ছে বেগ, অর্থাৎ রৈখিক বেগ, অর্থাৎ বস্তুকণার ভর গুণন রৈখিক বেগের গুণফলকে আমরা বলে থাকি রৈখিক ভরবেগ, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে আমরা বলে থাকি রৈখিক ভরবেগ। আর সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা যদি একটা বিষয় বিবেচনা করি যে এই কৌণিক ভরবেগের সংজ্ঞাটা কি, অর্থাৎ কৌণিক ভরবেগ কাকে বলে, এই বিষয়টা আমরা যদি জানতে চাই তাহলে ভরবেগ কি? কৌণিক ভরবেগ হচ্ছে আমরা ক্লাস ইন্টারমিডিয়েটে দেখে এসেছি যে কৌণিক ভরবেগের যে সংজ্ঞা ছিল, অর্থাৎ কৌণিক ভরবেগ হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে অক্ষকে কেন্দ্র করে কোনো একটি বিন্দু বা অক্ষকে, ঠিক আছে, কোনো একটা বিন্দু বা অক্ষকে কি করে বলা হয়েছে যে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, এখান থেকে কেন্দ্র করে ঘূর্ণমান কোনো কোণা, অর্থাৎ এটাকে কেন্দ্র করে ঘুরবে কোনো একটা কোণা, অর্থাৎ যদি কোণাটা যদি এই অবস্থান থাকে এবং এই পর্যায়ে যদি ঘুরে, ঠিক আছে, এই বিন্দু বা এই অক্ষকে কেন্দ্র করে যদি কি ব্যাসার্ধ কেটেছে যে ঘূর্ণমান কোনো কোণার ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ এই যে একটি কোণা, এই কোণার ব্যাসার্ধ ভেক্টর যদি আর হয়, ব্যাসার্ধ ভেক্টর আর, এবং বলেছে রৈখিক ভরবেগ আমরা রৈখিক ভরবেগ একটু আগে জেনে আসলাম, অর্থাৎ রৈখিক ভরবেগ ছিল কি, অর্থাৎ রৈখিক ভরবেগের সূত্র ছিল এমভি, অর্থাৎ যদি এটা একটা বস্তুকণা, এই বস্তুকণা এই পি এবং কি বলেছে যে পি ড্যাশ এই একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে, অর্থাৎ যার ভরবেগ ছিল রৈখিক ভরবেগ ছিল পি ইজ ইকুয়াল টু এম ভি, অর্থাৎ ভরবেগে, অর্থাৎ এখানে বলা হলো যে ঘূর্ণয়মান কোনো কোণার ব্যাসার্ধ ভেক্টর আর এবং রৈখিক ভরবেগ পি এর, অর্থাৎ পি এর ভেক্টর গুণফলকে অর্থাৎ এটার ভেক্টর গুণফলকে আমরা বলে থাকি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা, ঠিক আছে, কৌণিক ভরকে প্রকাশ করা হয় এল দ্বারা, ঠিক আছে। এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ ভেক্টর ক্রস গুণন আমাদের রৈখিক ভরবেগের গুণফল, তাহলে এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মূল সূত্র। তাহলে কৌণিক ভরবেগ কি বলা হলো, অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো কেন্দ্র করে ঘূর্ণয়মান কোনো কোণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণন বা ক্রস গুণনকে আমরা বলে থাকি সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা, এই সংজ্ঞা থেকে তাহলে যদি এই সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে কোনো অক্ষের সাপেক্ষে, আচ্ছা এখন যদি আমরা লিখি যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুকণার কৌণিক ভরবেগ এল হলে আমরা কি লিখতে পারি, এল হলে কৌণিক ভরবেগের সংজ্ঞা হতে পারে, অর্থাৎ কৌণিক ভরবেগের সংজ্ঞা হতে পারে কৌণিক ভরবেগের ভরবেগের সংজ্ঞা অনুসারে পাই, কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুসারে পাই, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের গুণফলকে আমরা বলে থাকি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর গুণন রৈখিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন দ্বিতীয় বিষয়টা কি, অর্থাৎ
এখন যেহেতু আমাদের কোনো একটি বস্তুর ক্ষেত্রে, বস্তু কোণের ক্ষেত্রে বা কোনো সিস্টেমের ক্ষেত্রে রৈখিক, অর্থাৎ কী বলেছে এখানে রৈখিক ভরবেগও আছে এবং আরেকটা বিষয় কী ভেক্টর আছে, সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর আছে, ব্যাসার্ধ ভেক্টর। এবং এখানে তার মানে এখানে আমরা কী কী বিষয় পেলাম, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর হলো কোণার ব্যাসার্ধ ভেক্টর এবং পিটা কি, পি হলো রৈখিক ভরবেগ, ঠিক আছে, রৈখিক ভরবেগ, এটা হচ্ছে পি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ। তাহলে আমাদের যদি কোণার উপর ক্রিয়াশীল ক্রিয়াশীল বাহ্যিক বৈশিষ্ট্য বল এফ হলে আমরা টর্ক কি পাবো, টর্ক কি হবে, আমরা টর্ককে সাধারণত কি দ্বারা প্রকাশ করি, টাউ চিহ্ন দ্বারা, ঠিক আছে। অর্থাৎ এই টর্ক সমান সমান আমরা লিখব ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফল। এটা হচ্ছে আমাদের টর্ক। অর্থাৎ টর্কটা কি, আমরা যদি টর্ক সম্পর্কে জানতে চাই, অর্থাৎ টর্কটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত, অর্থাৎ এখানে লম্বভাবে একটা যদি ঘূর্ণমান দণ্ড হয় এবং অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং এই অক্ষকে যদি লম্বভাবে এই পরিমাণ বল, অর্থাৎ কি বলেছে লম্বভাবে প্রযুক্ত বল এফ ও ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ এই যে ঘূর্ণন অক্ষ থেকে বস্তু কোণার মধ্যবর্তী দূরত্ব আর অবস্থান করেছে ব্যাসার্ধ ভেক্টরের গুণফলকে, অর্থাৎ ভেক্টর গুণফলকে আমরা বলে থাকি টর্ক, ঠিক আছে। তাহলে এই টর্ক শুধু আমরা এভাবে লিখতে পারি, 2 নম্বর সমীকরণ দ্বারা লিখে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি সময়ের সাপেক্ষে 1 নম্বর সমীকরণকে ব্যবকলন, অর্থাৎ কি বলেছে সমাকলন করে পাই, অর্থাৎ কি বলেছে ব্যবকলন করলে কি পাবো, 1 নং সমীকরণকে ব্যবকলন করে পাই। ব্যবকলন করলে কি পাবো, ব্যবকলন অর্থাৎ 1 নম্বর সমীকরণ ছিল L = R ক্রস গুণন P, তাহলে dl ডিভাইডেড dt কিসের সাপেক্ষে, এটা হচ্ছে যে ব্যবকলন করে পাই, কার সাপেক্ষে, এখানে সময়ের সাপেক্ষে, সমীকরণকে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, ঠিক আছে, সাপেক্ষে ব্যবকলন করে পাই dl ডিভাইডেড dt। তাহলে এই পর্যায়টাকে অর্থাৎ আর পি এটাকে আমরা যদি ব্যবকলন করি তাহলে বিষয়টা কি যাচ্ছে যে d ডিভাইডেড dt ইন্টু আর ভেক্টর ক্রস গুণন পি ভেক্টর, তাই না, ভরবেগ, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর গুণন রৈখিক ভরবেগ, এটাকে আমরা অন্তরীকরণ করব। এখানে দেখো যে d ডিভাইডেড dt ইন্টু আর ইন্টু পি, অর্থাৎ এখানে একটা সূত্র আমরা জানি, যে একটা সূত্র জেনেছিলাম, সেটা হচ্ছে d ডিভাইডেড dt বা dx = uv, ঠিক আছে। uv এর যে সূত্রটা ছিল, অর্থাৎ uv এর সূত্র আমরা এটা সমান আমরা জানি যে অর্থাৎ uv অর্থাৎ u কে রেখে দিয়ে আমরা ইন্টিগ্রেশন করি dx ইন্টু এখানে v প্লাস দিয়ে v কে রেখে দিয়ে আমরা করে থাকি ডেল ডিভাইডেড ডেল এক্স ইন্টু ইউ। এই uv এর অন্তরীকরণ সূত্র অনুসারে আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা p কে রেখে দিলাম, p কে কি করে দিলাম, রেখে দিলাম কি আকারে, ক্রস গুণন আকারে, ঠিক আছে, ক্রস গুণন আকারে রেখে দিয়ে আমরা কি অন্তরীকরণ করব, অর্থাৎ dt দ্বারা r কে অন্তরীকরণ করব। এরপর প্লাস দ্বারা r কে আমরা রেখে দিলাম, এটা ক্রস গুণন দিলাম ইন্টু d ডিভাইডেড dt, এটাকে কাকে করব, p কে অন্তরীকরণ করব, ঠিক আছে। এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কি পাবো, অন্তরীকরণ করলে আমরা একটা বিষয় এখানে জানি যে রৈখিক ভরবেগ সমান কি জানতাম আমরা, রৈখিক ভরবেগ পি দ্বারা প্রকাশ করা হতো m ইন্টু ভি, তাই না, অর্থাৎ বস্তুর ভর এবং রৈখিক বেগের গুণফলকে রৈখিক ভরবেগ বলা হতো। তাহলে আমরা p = mv লিখতে পারি কিনা, তাহলে যদি আমরা এখানে লিখি m ইন্টু কি বলে এসেছে যে ভি ক্রস গুণন এখানে ডেল, অর্থাৎ আমরা যদি আরেকটা বিষয় এটাও জানি যে d ডিভাইডেড dt ইন্টু ডেল এস, তাই না, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণকে আমরা বলে থাকি বেগ, তাই না, বেগ পেয়ে থাকি। তাহলে এই আরটাও তো এক ধরনের সরণ, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ডেল, অর্থাৎ আরকে অন্তরীকরণ করলে অবশ্যই আর আরটাই হচ্ছে এসটা হচ্ছে সরণ, আরটা এখানে হচ্ছে সরণ, তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি প্লাস, এবার আসো আরটাকে রেখে দিলাম ক্রস গুণন এখানে p
ডিপি অর্থাৎ পি এর পরিবর্তে এম ভি আমরা যদি বসাই, ডেল ডিভাইডেড ডেল টি ইন্টু এম ভি, তাই না? এম ভি অর্থাৎ এটাও যদি ইউভি এর সূত্র আকারে আমরা লিখি তাহলে বিষয়টা কী পাবো, অর্থাৎ এম ভি ক্রস গুণন ভি রাখলাম, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, প্লাস এখানে আর ভেক্টরটা রাখলাম গুণন, অর্থাৎ এটারও বিষয় একই বিষয় যদি আমরা দুইটাভাবে লিখি, অর্থাৎ এমকে ভিকে রেখে, অর্থাৎ ভিকে রেখে ডেল টি ইন্টু এখানে কাকে অন্তরীকরণ করবো, এমকে, প্লাস এবার কাকে রেখে দেবো, এমকে রেখে দিয়ে ডেল ডিভাইডেড ডেল টি, এবার কাকে করবো, ভিকে অন্তরীকরণ করবো। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় লাইনে যদি আমরা আসি তাহলে কি বিষয়টা পাচ্ছি, একটু পরে ক্যালকুলেশনটা করি। ভি ক্রস ভি রেখে দিলাম, প্লাস আর ভেক্টর রেখে দিলাম ক্রস গুণন। এখানে আমরা জানি যে যদি অন্তরীকরণ কোনো একটা, এখানে এস কিন্তু একটা চলক ছিল, ঠিক আছে, এস চলক কি, অর্থাৎ সময় সাপেক্ষে এটা পরিবর্তনশীল, কিন্তু যদি অর্থাৎ সময় সাপেক্ষে কোনো একটি বস্তু যদি অপরিবর্তিত থাকে, এখানে এমটা কি ভর, ভর এম, অর্থাৎ এটা কি ভরটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ সময়ের সাপেক্ষে কিন্তু এ পরিবর্তন হয় না। তার মানে আমরা জানি যে ধ্রুবককে ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তরীকরণ করলে শূন্য হয়, ধ্রুবককে অন্তরীকরণ করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে জানবা যে ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা জানি জিরো হয়, আর যদি জিরোকে অন্তরীকরণ করা হয় তাহলে এটা হয় ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে, এই দুইটা বিষয় মাথায় রাখবা। এক হচ্ছে যে যদি ধ্রুবককে অন্তরীকরণ করা হয় তাহলে জিরো হয়, আর যদি জিরোকে অন্তরীকরণ করা হয় তাহলে ধ্রুবক হয়। তাহলে এই যে এমটা কি, এমটা অবশ্যই ধ্রুবক। কেন ধ্রুবক? কেননা সময় সাপেক্ষে এর কোনো পরিবর্তন হয় না। আমার ভর পৃথিবীতেও যা, চাঁদে গেলেও তা, তার মানে বস্তুকণার ভর এখানেও যা, সবসময় গতিশীল অবস্থাও তাই থাকবে। অর্থাৎ ভি ইন্টু, অর্থাৎ এমকে, এম হচ্ছে একটা ধ্রুবক, তাহলে জিরো হয়ে গেল, প্লাস এম রেখে দিলাম, এবং ভিকে অন্তরীকরণ করলে, অর্থাৎ আমরা কি জানি সেটা হচ্ছে যে যদি সময় সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করা হয়, সময় সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করা হলে আমরা জানি ত্বরণ পাওয়া যায়, ত্বরণ, তাই না? ত্বরণ, এটা আগে জেনে এসেছি, ত্বরণ। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, এ পাবো, ঠিক আছে। এরপর তাহলে আমরা জানি যে একই জাতীয় ভেক্টর রাশির ক্ষেত্রে দেখেছিলাম আই গুণন আই, একটা সূত্র ছিল না, আই ক্রস আই, এটা সমান আমরা লিখতাম আই আই সাইন থিটা, তাই না? যদি এটা হয় আই অক্ষ, অর্থাৎ আই অক্ষ ক্রস গুণন আই অক্ষ, ঠিক আছে, আই এবং আইয়ের মাঝে কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, অর্থাৎ আই এবং আই, এটাও হয় আই গুণন আই, অর্থাৎ একই দিকে যাচ্ছে, একই জাতীয় হওয়ার কারণে আমরা জানি এটা আই রাখলাম, ক্রস গুণের ক্ষেত্রে সাইন থিটা হয়, আর ডট গুণের ক্ষেত্রে কস থিটা হয়, সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান আমরা কত জানি, সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এম ইন্টু এটা 0 হয়ে যাবে, তাই না? ভি ইন্টু ভি, অর্থাৎ একই জাতীয়, ক্রস গুণন করলে কি হয়, 0 হয়ে যায়, প্লাস এখানে আর রাখলাম, আর এর সাথে দেখো যে এখানে বিষয়টা হচ্ছে যে ভি কিন্তু অলরেডি 0 সাথে, সেক্ষেত্রে আমাদের, আচ্ছা এখানে একটা বিষয় ঘটছে, সেটা হচ্ছে যে এই যে আরটা কিন্তু পুরোটার সাথে গুণ ছিল, তাই না? তাহলে এখানে যদি পুরোটার সাথে গুণ থাকে, তার মানে এটার সাথে আর একবার এটার সাথে গুণ, প্লাস চিহ্ন, এই পাশে এটার সাথে একবার আর গুণ, তাই না? আচ্ছা, তাহলে এই অংশটুকু পুরোটা কী হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে, প্লাস চিহ্ন, যেহেতু আর দুইটার সাথেই গুণ ছিল, এবার এই পাশেরটার সাথে গুণ করলাম। আমরা কি জানি যে এফ ইজিক্যাল টু এম এ, এই সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র সবাই জানি, তাই না? তোমরাও জেনে আসছো, ক্লাস এসএসসি থেকে জেনে আসতেছো। তাহলে এম ইন্টু এ, অর্থাৎ এম এ সমান আমরা কি লিখতে পারি, এফ, আর এটা হচ্ছে আর, তাই না? এই ক্ষেত্রে আমাদের কি গুণন ছিল, এখানে ক্রস গুণন আর, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, 0, এটাও 0, প্লাস এটা কি ছিল, আর ক্রস এফ, অর্থাৎ পাশাপাশি লিখলাম, এটা গুণন এটা গুণন তাই। তাহলে আমরা লিখতে পারি কি, আর গুণন ক্রস গুণন এফ, এটা তো আসলো, এটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। আর এটা সমান আমরা আর ক্রস গুণন এফ সমান আমরা জানি যে টর্ক, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, টর্ক লিখতে পারি কিনা, টর্ক, অর্থাৎ এটা সমান আমরা টর্ক লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা কি যে টর্ক সমান হচ্ছে আই আর ক্রস গুণন এফ, তাই না? আর ক্রস গুণন এফ, এটা হচ্ছে আমাদের মূল বিষয় ছিল। অর্থাৎ এই টর্ক সমান আমরা তাহলে কি বিষয়টা লিখতে পারি, এটা লিখতে পারি কিনা, এই পাশে আমরা করে দেখি বিষয়টা, অর্থাৎ টর্ক, এটা সমান আমরা টর্ক সমান, তাহলে আমরা এটা লিখতে পারি কিনা, তাহলে লিখতে পারি যে ডি এল ডিভাইডেড ডি টি ইজিক্যাল টু টর্ক। এখন তাহলে আমরা কি বললাম যে ডেল এল ডিভাইডেড ডেল টি ইজিক্যাল টু আমরা লিখলাম টর্ক। এটা যদি একটা সমীকরণ দিয়ে রাখি, ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে যদি বস্তুর উপর বাহ্যিক টর্ক ক্রিয়া না করে,
যদি বস্তুর ওপর বা বহিস্থ টর্ক ক্রিয়া না করে তবে কি হবে? টর্ক ইজ ইকুয়াল টু 0। যদি টর্ক ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে ডেল এল ডিভাইডেড ডেল টি ইজ ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে। আমরা প্রথম অবস্থায় কি বললাম যে কোনো কিছুর শূন্যকে অন্তরীকরণ করলে ধ্রুবক হয়। তাহলে ডেল একটি চলমান রাশি, তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? শূন্যকে অন্তরীকরণ করলে আমরা কি বললাম? ধ্রুবক হয়, ধ্রুবক। তাহলে এল একটিও ধ্রুবক, তাই না? এল ইজ ইকুয়াল টু কি? ধ্রুবক। এখন তাহলে আমরা কি বলতে পারি যে ভরবেগের কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। তার মানে কি? ধ্রুবক মানে কি? সংরক্ষিত অবস্থান। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে অর্থাৎ কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কণার উপর বহিস্থ টর্ক ক্রিয়া না করলে কণার কৌণিক ভরবেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। আর অপরিবর্তিত থাকা মানে কি? এটা হচ্ছে কৌণিক ভরবেগের, এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষিত সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।